হ্যালো এভরিওয়ান। আই আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তাহলে আমাদের আগের যে চ্যাপ্টার ছিল পজিশনের, আশা করি সেটা আপনারা ফলো করেছেন এবং ভিডিও দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছে। তো আজকে আমরা ওই চ্যাপ্টারেরই কনক্লুডিং পার্ট যেটা আছে সেটা করব। তো ইন আওয়ার প্রিভিয়াস ক্লাস, আমাদের লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে আ স্পেসিফিক আ মানে রোল হিসেবে আমরা প্রেপোজিশনটা কিরকম ভাবে কাজে লাগানো যায়। রোল মানে একটা আ লোকেশন রিলেটেড বা একটা পজিশন রিলেটেড, প্লেস রিলেটেড কোনো একটা আসপেক্টে আমি কিরকম ভাবে আলাদা, আলাদা প্রেপোজিশনকে কাজে লাগাতে পারবো, সেইটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। সেরকমভাবেই টাইম রিলেটেডও একটা আসপেক্ট থাকে, যেটাতে বিভিন্ন প্রেপোজিশনকে বিভিন্ন রকম উইথ রিলেশন টু টাইম ইউজ করা যেতে পারে। তো আমরা আগের দিন যেটা কনক্লুড করেছিলাম সেটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন টু, টুয়ার্ডস অ্যান্ড আপ টু, রাইট? সো আজকে আমরা শুরু করব একটা নতুন কম্প্যারিজন দিয়ে, যেটা হচ্ছে কম্প্যারিজন বিটুইন বিলো, আন্ডার অ্যান্ড বিনিথ। অলরাইট? বিলো, আন্ডার অ্যান্ড বিনিথ। তো আমরা পজিশন হিসেবে যেই জিনিসগুলো এর আগে পেয়েছিলাম, যে কোনো কিছু সারফেস রিলেটেড বা কোনো একটা অ্যাড্রেস রিলেটেড, এই ধরনের জিনিসগুলো তো দেখেছিলাম। কিন্তু এবার আমরা দেখব কোনো একটা হাইটের সাথে পজিশনের কতটা তফাৎ করে দেয় একটা প্রেপোজিশন আর একটা প্রেপোজিশনকে। তো সেই রকম কিছু জিনিস আলোচনা করতে গেলে প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে বিলো, আন্ডার আর বিনিথ। অলরাইট? তো ফার্স্ট অফ অল we are going to look at these two, below and under. অলরাইট? বিলো অ্যান্ড আন্ডার, এই দুটোকে যদি আমরা দেখি তাহলে বলা যেতে পারে যে বোথ বিলো অ্যান্ড বিনিথ মিনস লোয়ার দ্যান ইন লেভেল। ঠিক আছে? লোয়ার দ্যান ইন লেভেল। ফর ইন দ্যাট রেসপেক্ট আন্ডার অলসো। ওকে? আন্ডার অলসো, আন্ডার, বিনিথ, বিলো তিনটেই লোয়ার দ্যান ইন লেভেল আমরা বোঝানোর জন্য ইউজ করি। কিন্তু বাট under usually denotes physical contact. Okay? Under usually denotes physical contact. Alright? তো যখন আমরা দেখছি যে কোনো কিছুর নিচে বা কোনো কিছুর তলায়, এটা বোঝানোর জন্য আমরা দেখেছি আমরা বিলো ইউজ করেছি নরমালি, আন্ডারও ইউজ করেছি, বিনিথও ইউজ করেছি। কিন্তু তাদের মধ্যে একটু কিছুটা হলেও একটা আরেকটার থেকে কিছুটা হলেও তফাৎ থাকে। তো যখন আমরা আন্ডার এর কথা বলবো, তখন প্রধানত যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে একটা কোনো ফিজিক্যাল কোনো কন্ট্যাক্ট হয়েছে কিনা বা ফিজিক্যাল কোনো কোনো একটা জিনিসের সাথে স্পর্শ হয়েছে কিনা, সেটা যদি থাকে তাহলে ডেফিনেটলি আমরা আন্ডার এর উল্লেখ করব। ওকে? আর বিলোর ক্ষেত্রে এটা বলতে পারি যে বিলো মেনলি ওপরের লেভেল এবং নিচের লেভেল, তার মাঝখানের যে স্পেসটা থাকে সেই স্পেসটাকে ডিনোট করে। অলরাইট? তার মানে একটা ইনডেফিনিট স্পেসকে সে রিপ্রেজেন্ট করছে। নট কি কোনো কিছুর তলায় আছে, একটা স্পেসিফিক জায়গার উপরে রয়েছে, সেটা না। রাদার টপ লেভেল আর বটম লেভেলের মাঝখানের যে স্পেসটা আছে, সেই স্পেসটার যে কোনো কোথাও কিছু একটা বিলং করছে, সেটাকে বোঝানোর জন্য কিন্তু আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে বিলো। আর ফিজিক্যাল কন্ট্যাক্ট থাকলে আমরা ইউজ করব আন্ডার। অলরাইট? তাহলে এবার দেখা যাক এক্সাম্পলস কি কি আছে। যখন আমি বলছি দ্য সান ডিসঅ্যাপিয়ার্ড বিলো দ্য হরাইজন। অলরাইট? বিলো দ্য হরাইজন, তাহলে হরাইজন একটা যদি লাইন ধরি তাহলে তার নিচে সান ডিসঅ্যাপিয়ার করলো, কিন্তু কতটা তলায় গেল সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। ঠিক আছে? যে এরকম না যে একটা সার্টেন লেভেল অবধি গেছে, দ্যাট উই ডো নট নো। হরাইজন আছে, তার নিচে সানটা চলে গেছে, কিন্তু কতটা নিচে গেছে দ্যাট হ্যাজ নট বিন স্পেসিফাইড, বা রাদার ইট ক্যানট বি স্পেসিফাইড। সো ইন আ কেস লাইক দ্যাট, এটা যেহেতু একটা ইনডেফিনিট স্পেসের মধ্যে যে কোনো একটা জায়গাতে চলে গিয়ে থাকতে পারে সানটা, তাহলে আমরা সেই ক্ষেত্রে ডেফিনেটলি ইউজ করেছি বিলো। ওকে? অথবা যদি আমি বলি ডু নট রাইট বিলো দিস লাইন, তার মানে একটা লাইন আছে, সাপোজ এরকম লাইনস আছে। ওকে? তো সাপোজ আমি বললাম এই যে এই লাইনটা আছে, এর লাইনের তলায়
লিখো না, do not write anything below this line. Why did I say below? Why did not I say under? এর জন্যে বিকজ লাইন তো এখানে আছে, তারপরে হয়তো এতটা স্পেস আছে, কিংবা হয়তো আরো বেশি স্পেস থাকতে পারে। এবারে কোনখানে সেটা তো স্পেসিফিক্যালি বলা নেই। যখন স্পেসিফিক্যালি বলা নেই, তাই আমি কি বলবো, আমি বিলো বলবো, আমি আন্ডার বলবো না। অলরাইট, আচ্ছা এবারে আসা যাক আন্ডারের একটা এক্সাম্পলে। হি কেপ্ট দ্য ডায়েরি আন্ডার দ্য পিলো। অলরাইট, হি কেপ্ট দ্য ডায়েরি আন্ডার দ্য পিলো, তার মানে পিলোর তলায় ডায়েরিটা রেখেছে। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে পিলো আর ডায়েরির মধ্যে একটা ফিজিক্যাল কন্ট্যাক্ট হয়েছে, রাইট? ইট ইজ নট দ্যাট কি ডায়েরিটা একটা মানে একটা ভাসমান কোনো একটা জায়গায় রয়েছে, তা তো না। ডায়েরিটা একটা কিছু সারফেসের ওপর রয়েছে, তার ওপরে আবার পিলোটা রয়েছে, তাই তো? সো দ্যাট ইজ ডেফিনেটলি আ থিং অ্যাবাউট ফিজিক্যাল কন্ট্যাক্ট ইন দিস কেস। অলরাইট, সেই কারণেই কিন্তু আমরা ইউজ করলাম ডায়েরি। ডায়েরির জায়গায় যদি চাবি হতো মানে কিজ, তাহলেও আমি একই কথা বলতাম, হি কেপ্ট দ্য কিজ আন্ডার দ্য পিলো, সেটাও আমি বলতে পারতাম। অলরাইট, সিমিলারলি যদি বলা হয় হি ইজ ওয়ারিং আ সোয়েটার আন্ডার দ্য জ্যাকেট। অলরাইট, কেন বললাম না বিলো দ্য জ্যাকেট? এর জন্য বললাম না বিকজ বডি কন্ট্যাক্ট একটা আছে, এবং এই যে গার্মেন্ট একটার ওপরে আরেকটা যে পড়েছে, প্রত্যেকটার সাথেই তো একটা অন্যটার ফিজিক্যাল কন্ট্যাক্ট হচ্ছে, তাই না? তো যেহেতু ফিজিক্যাল কন্ট্যাক্ট আছে বিটুইন সোয়েটার আর জ্যাকেট আর বডি, তার জন্য আমি বলেছি আন্ডার, নট বিলো। অলরাইট, আবার আমি যদি বলি দ্য শুজ আর আন্ডার দ্য টেবিল। অলরাইট, তো এই ক্ষেত্রে কেন বললাম না বিলো? কেননা টেবিলটা ওপরে, তার নিচে রাখা আছে, আমি বলতেই পারতাম বিলো দ্য টেবিল। এর জন্য বললাম বিকজ যদি টেবিলটার একটা নির্দিষ্ট হাইট হয়, সাপোজ ইফ আই ড্র ইট, সাপোজ দিস ইজ আ টেবিল টপ, ওকে, আর এটা শুজটা ইজ লাইং সামওয়্যার অ্যারাউন্ড হিয়ার, ওকে। সো ইফ দিস ইজ দ্য টেবিল টপ and this is the surface, the shoes must be lying anything over here. এটার একটা হাইটটা কিন্তু ডেফিনিট হাইট, সারফেস আর এই টপের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট গ্যাপ আছে, isn't it? It's not that কি একটা ইনফাইনাইট স্পেসের মধ্যে শুজটা কোথাও আছে, ইট ইজ লাইং অন আ সারফেস, সেখানেও একটা ফিজিক্যাল কন্ট্যাক্টের ব্যাপার আছে। প্লাস এই যে হাইটটা, এইটা কিন্তু ইনডেফিনিট হাইট না। একটা টেবিল টপ থেকে একটা নিচের যে মাটিটা যার উপরে টেবিলটা দাঁড়িয়ে আছে, সেটার একটা স্পেসিফিক হাইটই থাকবে, ইনডেফিনিট হাইট হবে না। তার জন্য আমি এখানে বলেছি আন্ডার, নট বিলো। কিন্তু বিলো কোন ক্ষেত্রে বলতে পারি? বলতে পারি বিলো সি লেভেল। অলরাইট, উই ক্যান সে বিলো সি লেভেল। ওকে, সো সি লেভেল যদি একটা পার্টিকুলার হাইট হয়ে থাকে, একটা পার্টিকুলার লেভেল হয়ে থাকে, ডিমার্কেটেড একটা হাইটে, সেটার থেকে নিচে, এবার কত নিচে তো বলা নেই, ইজন্ট ইট? তো অনেক নিচে হতে পারে, ডিপ সির ভেতরে কোথাও একটা হতে পারে, তাই না? তো বিলো সি লেভেল যদি আমি বলি, তো ইট ক্যান গো টু মানে অ্যান ইনডেফিনিট স্পেস। তাই আমি আন্ডার সি লেভেল বলবো না, আমি বলবো বিলো সি লেভেল। ওকে, কিন্তু অনেক ক্ষেত্রে বলা হয় আন্ডার দ্য স্টার্স। সেটা কেন হলো? এর জন্য হলো বিকজ আমরা আর্থের ওপরে আছি, আর তারও একটা হাইট আছে। তো কিছু ক্ষেত্রে এটা কি বলবো ইন্টারচেঞ্জেবল, যেই ক্ষেত্রে আমরা বিলো ইউজ করতে পারি সেই ক্ষেত্রে আমরা আন্ডারও ইউজ করতে পারি। কিন্তু স্পেসিফিক্যালি এইখানে যেই ধরনের এক্সাম্পলস দেওয়া আছে, এই ধরনের এগুলো খুব টিপিক্যাল ইউজেস অফ বিলো অ্যান্ড আন্ডার। এখানে কিন্তু যেগুলো বিলোর জন্য দেওয়া আছে স্পেসিফিক্যালি বিলোর জন্য ইউজ হবে, আর যেগুলো আন্ডারের জন্য দেওয়া আছে সেগুলো আন্ডারের জন্য ইউজ হবে। সো দ্যাট শুড বি রিমেম্বার। অলরাইট, ওকে। নেক্সট আমরা বিনীতের প্রসঙ্গে আসছি। এই বিনীত এবং আন্ডার দুটো জিনিস একই। আমরা বিনীত বলে যদি কিছু বলি, সেম একই মিনিং হবে যদি আমরা বলি আন্ডার। ওকে, সো বিনীত মানে হচ্ছে বেসিক্যালি আন্ডার, এইটুকু মনে রাখলেই চলবে। এবং সেটা কি বলা হচ্ছে? used in the sense of a lower position
than somebody or something, মানে কোনো কিছুর একটা লেভেল ডিমার্কেট করা আছে, ঠিক আছে? তো সেটা একটা সামবডিও হতে পারে, সামথিংও হতে পারে। তার তলায় মানে একটা হাইট আছে বা একটা লোকেশন, একটা কিছু আমরা পজিশন ডিমার্কেট করেছি, তার তলায় যদি কিছু বলি তাহলে আমি সেটাকে বিনিথ দিয়ে বলতে পারি, যেমন আমরা আন্ডারের ক্ষেত্রে বলতে পারতাম। তো আমি কি বলবো? হি ইজ সিটিং বিনিথ দ্য ট্রি, রাইট? তো উই আর সেইং হি ইজ সিটিং বিনিথ দ্য ট্রি। তো ট্রি এর একটা নির্দিষ্ট হাইট আছে, আর তারপরে যার কথা বলা হচ্ছে সিটিং, সে কিসের ওপরে বসে আছে? একটা সারফেসের ওপরে বসে আছে। তো তাই আমি যেহেতু একটা নির্দিষ্ট হাইট ট্রি থেকে ওই সারফেস পর্যন্ত, ওটা একটা ডেফিনিট হাইট, ইনডেফিনিট না। এবং তারপরে মানুষটি তো একটা সারফেসের ওপর রয়েছে। তো এই দুটো কথা মাথায় রেখে ঠিক যেমন আন্ডার ইউজ করেছিলাম সেরকমই ইউজ করব বিনিথ। তাহলে এই ক্ষেত্রে আমরা বিনিথ না বলে আন্ডারও বলতে পারি, দ্য মিনিং উড বি দ্য সেম। অলরাইট? তো ফিজিক্যাল কন্ট্যাক্ট থাকলে, খুব ইম্পর্টেন্ট হচ্ছে ফিজিক্যাল কন্ট্যাক্ট থাকে আন্ডার বলবেন, এবং যেই ক্ষেত্রে দেখবেন যে ইনডেফিনিট স্পেসের মধ্যে কোথাও একটা কথা বলা হচ্ছে, ডেফিনেটলি ইউজ বিলো, নট আন্ডার। অলরাইট? নেক্সট কি বলা হচ্ছে, এবার আমরা এতক্ষণ পজিশন, পোস্ট বা প্লেস রিলেটেড আমরা কিছু কম্প্যারিজন দেখলাম আন্ডার আর বিলোর। এবার আন্ডার আর বিলোর এছাড়াও কিন্তু অন্য ইউজ হতে পারে, সেই একটা অন্য অ্যাসপেক্ট। এটা এক্স্যাক্টলি প্লেস রিলেটেড না, কিন্তু বিলো আর আন্ডারের অন্য অন্য আরেকটা অ্যাসপেক্ট নিয়ে আমরা আলোচনা করব। ওকে? আচ্ছা, কি বলা আছে? উইথ রেসপেক্ট টু র্যাঙ্ক অর অথরিটি। ওকে, এইটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ কনসার্ন। এখানে যখন আমরা একটা র্যাঙ্ক বা অথরিটি নিয়ে কথা বলবো, মানে হিন্দিতে যেটাকে বলে অধা, ঠিক আছে, বা পোস্ট বা র্যাঙ্ক, সেই রিলেটেড যদি কোনো কথা বলি তাহলে দেখতে হবে যে আমরা বিলো দিয়ে ইউজ করতে পারি নাকি আন্ডার ইউজ করতে পারি। লেট আস সি which one can we use. তো বলছে used in the sense of, বিলো দিয়ে বলেছে যে used in the sense of a lower rank or less important than somebody। ঠিক আছে? যখন আমরা একটা র‍্যাংক, কোনো একটা ডেজিগনেশন বা র‍্যাংকের কথা বলছি, তো কারুর থেকে পোস্টে নিচে বা র‍্যাংকে নিচে, বা তার জব রোল হতে পারে বা তার যা রেসপন্সিবিলিটি আছে সেইটা অন্য কারুর একজনের তুলনায় কম বা নিচে, সেই রেসপেক্টে যদি আমরা বলি উইথ রেসপেক্ট টু র‍্যাংক, তাহলে আমরা ইউজ করব বিলো, নট আন্ডার। এন্ড হাউ উই আর গোইং টু ইউজ ইট? উই আর গোইং টু সে a police sergeant is below an inspector। তার মানে ইন্সপেক্টরের র‍্যাংক ওপরে, পুলিশ সার্জেন্টের র‍্যাংক নিচে, সেটাই বলতে চেয়েছি। কিন্তু আমি বলবো না আন্ডার। ওকে, আমরা বলবো বিলো যখন র‍্যাংকের কথা হবে, বিকজ দিস ইজ আ র‍্যাংক অ্যান্ড দিস ইজ আ র‍্যাংক। তো এই র‍্যাংকের থেকে এই র‍্যাংকটা কম, তাই সেটার জন্য আমি ব্যবহার করেছি বিলো। ওকে, আর এই রেসপেক্টেই আরেকটা ইউজের হয় আন্ডারে, সেটা কি? used in the sense of under the power of। under the power of মানে আমি বলতে পারি কারুর অধীনে, ঠিক আছে? আমি বলতে পারি কারুর অধীনে। অলরাইট? এটা ঠিক র‍্যাংক না, এটা হচ্ছে যে আমাকে কার অথরিটিটা মেনে চলতে হবে। ওকে, বা কার অথরিটিকে আমাকে মান্যতা দিতে হবে, সেই রেসপেক্টে যদি আমি বলি, মানে কারুর অধীনে কোনো কেউ রয়েছে বা কিছু রয়েছে, তাহলে সেটার জন্য আমি ইউজ করব আন্ডার। অলরাইট? লেট আস সি হাউ। অ্যাডমিনিস্ট্রেশন ইজ আন্ডার দ্য গভর্নমেন্ট। ইজ আন্ডার দ্য গভর্নমেন্ট, তার মানে অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্টের অধীনে আছে বা আন্ডার। অলরাইট? নেক্সট, তো আমাদের টাইম রিলেটেড, স্পেস রিলেটেড যে প্রেপোজিশন গুলো ছিল, যত রকমের হতে পারে আমরা উই হ্যাভ ডিসকাসড। নাও লেট আস সি যে টাইম রিলেটেড অ্যাসপেক্ট আমরা যখন দেখব, তাহলে কি কি প্রেপোজিশন কিভাবে আমরা কাজে লাগাতে পারছি। ওকে, তো প্রথমেই যেটা খুব ইম্পর্টেন্ট, যেই জিনিসটার প্রসঙ্গে আসা যাক, সেটা হচ্ছে ইন ভার্সেস অন ভার্সেস অ্যাট। ইন ভার্সেস অন ভার্সেস অ্যাট আপনারা প্লেস রিলেটেডও দেখেছিলেন, খুব ইম্পর্টেন্ট কিছু ইউজেস পেয়েছিলাম আমরা, ভেরি কমনলি ইউজ প্রেপোজিশনস এই সবকটাই।
কিন্তু এগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট উইথ রেসপেক্ট টু টাইম অ্যাজ ওয়েল। অলরাইট, তো প্রথমে দেখা যাক ইন কি বলছে বা ইন কিভাবে ইউজড হয়। ইউজড ফর মান্থস, ইয়ার্স, সেঞ্চুরিজ। অলরাইট, তার মানে এই যে মান্থ, ইয়ার, সেঞ্চুরি, এগুলো কি? এগুলো হচ্ছে একটা ডিউরেশন অফ টাইম। ওকে, মান্থ একটা স্পেসিফিক ডিউরেশন অফ টাইম, ইয়ার একটা স্পেসিফিক ডিউরেশন অফ টাইম, সেঞ্চুরি একটা স্পেসিফিক ডিউরেশন অফ টাইম। তো আমরা যখন এরকম স্পেসিফিক ডিউরেশন অফ টাইমের কথা বলবো এবং ওই সময়ের মধ্যে কিছু একটা আমি বলার চেষ্টা করছি, তাহলে বা ওই সময়, তখন আমি ইউজ করব কিসের? ইন। অলরাইট, আচ্ছা, অনের ইউজ কোথায় হবে? অনের ইউজ হবে along with for days and dates। আমি যখন অমুক ডে মানে সানডে, মানডে, ওয়েডনেসডে, টিউসডে, অথবা আমি বলতে পারি হলিডে, বা বলতে পারি ইন্ডিপেন্ডেন্স ডে, ঠিক আছে, যেগুলো যেই দিনগুলোর স্পেসিফিক ডেজ, ঠিক আছে, বা আমি বলতে পারি যে ক্রিসমাস ডে, অলরাইট, বা গুড ফ্রাইডে, অথবা আমি বলতে পারি নববর্ষ, বাংলা বাংলা নববর্ষ, সেটা বলতে পারি। মানে স্পেসিফিক দিন যেগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে আমি ইউজ করতে পারি অন। বা ডেটের ক্ষেত্রে সাপোজ আমি বললাম 15/7/20, অলরাইট, তার মানে 15/7 জুলাই 2020, দ্যাট ইজ আ ডেট, সেটার ক্ষেত্রে আমি ইউজ করতে পারি অন। ওকে, তা আমি বলতে পারি অন দিস ডে, অন দিস ডেট, এক্সেট্রা। আচ্ছা, আর অ্যাট এর ইউজ কোথায় হবে? ফর প্রিসাইজ টাইম। ওকে, একদম স্পেসিফিক টাইমের কথা যদি বলি, অ্যাট এত পিএম, এম, এক্সেট্রা, স্পেসিফিক টাইম, তাহলে সেটা আমরা বলবো উইথ রেসপেক্ট টু, উইথ দ্য হেল্প অফ অ্যাট। অলরাইট, এক্সাম্পলস দেখা যাক কি আছে। হার বার্থডে ইজ ইন মার্চ। তো আমি বলেছিলাম মান্থ, ইয়ার, সেঞ্চুরি, এগুলোর জন্য ইন ইউজ হয়। আচ্ছা, তাহলে এখানে বলা হয়েছে ইন মার্চ, তার মানে একটা মান্থের কথা বলা হয়েছে, দ্য মান্থ অফ মার্চ। এবার কেন ইন বলা হলো, কেন অন বলা হলো না? বিকজ একটা যখন ডিউরেশনের কথা আমরা বলছি, তাহলে মার্চ শুরু যবে হচ্ছে আর শেষ যবে হচ্ছে, ওই পুরো মান্থটার মধ্যে যে কোনো দিন হতে পারে। উই হ্যাভেন্ট স্পেসিফাইড দ্য ডেট। ওকে, যদি ডেট দেওয়া থাকতো তাহলে অন্য হয়ে যেত, তাহলে অন্য রকম হতো, সেটা আমরা জাস্ট এর পরেই দেখবো। কিন্তু যখন আমি বলছি মান্থ, শুধু মান্থ, স্পেসিফিক ডেট না, তাহলে মান্থের শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো দিনের মধ্যে, যে কোনো একটার মধ্যেই তার বার্থডে আসতে পারে, তাই আমি বলবো ইন মার্চ। অলরাইট, কিন্তু যখন স্পেসিফিক ডেট বলে দেব, তখন কি বলবো? হিজ বার্থডে ইজ অন 18th March, because we have specified the date। তাহলে ডে বা ডেটের ক্ষেত্রে আমরা ইউজ করছি অন। অলরাইট, আচ্ছা, সিমিলারলি বলা যেতে পারে ডু ইউ ওয়ার্ক অন সানডেজ। ওকে, সো ডু ইউ ওয়ার্ক অন সানডেজ। অলরাইট, আচ্ছা, তারপরে বলা যেতে পারে অ্যাট এর একটা এক্সাম্পল দেখা যাক। আই হ্যাভ আ মিটিং অ্যাট 10 AM। অলরাইট, তাহলে স্পেসিফিক টাইম বলা আছে 10 AM, বা 5 PM হতে পারতো, বা 12 noon হতে পারতো, কিন্তু স্পেসিফিক টাইমটা বলা আছে। যখন স্পেসিফিক টাইম বলা থাকবে তখন আমরা ব্যবহার করব অ্যাট। অলরাইট, ঠিক যেমন আমরা লোকেশনের ক্ষেত্রেও দেখেছিলাম, স্পেসিফিক লোকেশন, একদম বাস স্টপ, মানে একটা লোকেশন, সেই জায়গাটা অবধি সীমিত আছে। ওকে, তো সেটার জন্য আমি বলেছিলাম অ্যাট। সিমিলারলি স্পেসিফিক টাইমের জন্য আমরা বলবো অ্যাট। ওকে, আচ্ছা, এবার এই সেন্টেন্সটা দেখা যাক কি বলেছে। দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যাট 6 ইন দ্য মর্নিং। আমি বলিনি 6 AM, রাদার আমি একটু ঘুরিয়ে বললাম কথাটা, অ্যাট 6 ইন দ্য মর্নিং। এটার মধ্যে দুটো জিনিস চলে এলো, অ্যাটও এলো, ইনও এলো, রাইট? তো 6 ইন দ্য মর্নিং যদি বলি, তাহলে 6 AM বোঝাই যাচ্ছে, স্পেসিফিক টাইম তাই অ্যাট। আর মর্নিং, যেহেতু মর্নিংটা একটা ডিউরেশন পুরো, মানে শুরু হচ্ছে আর তারপরে চলেছে, কয়েক ঘন্টা থাকবে, তারপরে মর্নিংটা চলে যাবে। তো যেহেতু মর্নিং একটা ডিউরেশন, মর্নিং এর আগে কিন্তু আমি ব্যবহার করলাম ইন, আর সময়টার আগে ব্যবহার করলাম অ্যাট। ওকে,
নেক্সট, এবার আমরা দেখব কম্প্যারিজন বিটুইন ইন অ্যান্ড উইদিন। অলরাইট, ইন অ্যান্ড উইদিন কি বলছে? ইন ইউজ করা হয় ইন দ্য সেন্স অফ অ্যাট দি এন্ড অফ। অ্যাট দি এন্ড অফ কিসের আগে? used before a noun denoting a period of time। তার মানে আমি যখন একটা টাইম ডিমার্কেট করে দিয়েছি আর বলছি যে ওই সময় শেষ হবে সেই পর্যন্ত, তখন আমি বলবো অ্যাট দি এন্ড অফ বোঝাতে আমি ইউজ করব ইনকে। ঠিক আছে? আবার আমি যখন ইউজ করব উইদিন তখন কি বোঝাতে চাইবো? ইন দ্য সেন্স অফ বিফোর দি এন্ড অফ। এই ক্ষেত্রেও তারপরে একটা টাইম বলা থাকবে, যেমন এখানে বলা হচ্ছে ইউজ বিফোর আ নাউন ডিনোটিং আ পিরিয়ড অফ টাইম। ওকে, তার মানে সেটা ডিনোটিং আ পিরিয়ড অফ টাইম, যেহেতু একটা ডিউরেশনের কথা বা পিরিয়ডের কথা বলেছে, তা আমি বলতে পারি 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। ঠিক আছে? এবার আমি বাংলায় বোঝাচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি যদি বলি আমার অমুক জায়গায় পৌঁছাতে 1 ঘন্টা লাগবে, রাইট? 1 ঘন্টা লাগবে মানে what I am trying to say, I have to utilize or I will need full 1 hour to reach that place. ওকে, তার মানে 1 ঘন্টাটা পুরো অতিবাহিত হবে, আমি ওখানে গিয়ে পৌঁছাবো। তো 1 ঘন্টা টাইম ইজ নিডেড। অলরাইট, তো তার জন্য আমি কি বলবো? সাপোজ আমাকে 1 ঘন্টায় কোথাও ফিরতে হবে, I will take 1 hour, a whole 1 hour to return. What am I going to say? I am going to say I shall return in an hour। তার মানে এটা বলতে চাইছি যে আমার ফিরতে পুরো 1 ঘন্টা সময় লাগবে। मुझे लौटने में 1 घंटा लगेगा। ওকে, কিন্তু যখন বলবো I shall return within an hour, তার মানে কি বোঝাতে চাইছি? আমি 1 ঘন্টার মধ্যে চলে আসবো। मैं 1 घंटे के अंदर आ जाऊंगा। ऑलराइट, मतलब probably I will not take that entire 1 hour also। I can come back in around half an hour or 45 minutes। মানে আমার পুরো 1 ঘন্টাও একদম এক্সস্ট করতে হবে না। তো এইটা হচ্ছে যে পুরো 1টা ঘন্টা এন্ড হবে, আমি তারপরে ফিরবো। আর এটা বলছে 1 ঘন্টা শেষ হওয়ার আগেই আমি ফিরবো। ওকে, so I hope you understood the difference. This is a very important thing to remember, the difference between in and within। কি ইন দিয়ে বললে আমি বলতে চাইছি যে আমি পুরো 1 ঘন্টা সময় আমার লাগবে ফিরতে। আর যদি আমি বলি উইদিন, তাহলে আমি বলতে চাইছি যে আমি 1 ঘন্টা শেষ হওয়ার আগেই ফিরে আসবো। ওকে, so while you are speaking or writing and while you look at something to understand this better, কি একটা পুরো ঘন্টা চেয়েছে নাকি 1 ঘন্টার কম সময়ের মধ্যেই চলে আসবে, তাহলে you have to make proper use of these two। ওকে, সেন্টেন্সটাকে ভালো করে বোঝার চেষ্টা করবেন পড়ে, যে কি বলতে চাইছে, যে পুরো 1 ঘন্টা নাকি 1 ঘন্টার কম সময়, তাহলে অ্যাকর্ডিংলি মেক ইউজ অফ আইদার ইন অর উইদিন। অলরাইট, নেক্সট আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রেপোজিশন যেটা টাইম রিলেটেড আমরা সর্বক্ষেত্রেই পেয়ে থাকি, সেটা হচ্ছে সিন্স। ওকে, কি বলছে? used before a noun or a phrase denoting some point of time and preceded by a verb in perfect tense। অলরাইট, কি বলছে? যে একটা সময়ের আগে আমরা কথা, মানে সময়ের রিলেটেড কথা বলছি অফকোর্স। তো বলছি যে তবে থেকে একটা পাস্ট টাইমের উল্লেখ আসছে এখানে। আমরা যখন বলি তবে থেকে, মানে সিন্সের মানে হচ্ছে তবে থেকে, বা হিন্দিতে বলতে গেলে তব সে। তো সেটাই হচ্ছে সিন্স, মানে একটা পাস্ট টাইমের কথা উল্লেখ আছে এবং তখন থেকে নিয়ে কোনো একটা জিনিস চলেছে এবং তখন থেকে শুরু হয়েছে কোনো একটা কিছু, সেটার জন্য আমরা ব্যবহার করব সিন্স। অলরাইট, এবং যেহেতু এটা একটা পাস্ট টাইমের কথা বলা হচ্ছে এবং যেহেতু ওই টাইমটাকে স্পেসিফাই করে দেওয়া হয়েছে এবং স্টার্টিং পয়েন্টটা বলে দেওয়া হয়েছে যে তবে থেকে কোনো একটা ঘটনা শুরু হলো বা তবে থেকে কোনো একটা কিছু হয়ে চলেছে,
তাহলে ডেফিনেটলি তার ইনিশিয়েশনটা তো হয়ে গেছে। সেই কারণেই কিন্তু ওটাকে রিপ্রেজেন্ট করবে একটা পারফেক্ট টেন্স, মানে একটা পারফেক্ট টেন্স সেটাকে রিপ্রেজেন্ট করবে। এটা নেসেসারিলি যে সবসময় পাস্টে হতে হবে তা না, প্রেজেন্টও হতে পারে, প্রেজেন্ট পারফেক্টও হতে পারে, কিন্তু জিনিসটা শুরু হয়ে গেছে সেটার ইন্ডিকেশনটা দেবে এই পারফেক্ট টেন্সটা। অলরাইট? আচ্ছা, কিরকম হবে? আমি যদি বলি আই হ্যাভ নট সিন হিম সিন্স দেন, এই যে আমি বললাম দেন, এই দেনটার মানে কি? তবে থেকে আমি তাকে দেখিনি, তাই না? তো দেন মানে হচ্ছে সেই সময়, সেই সময় থেকে আমি তাকে দেখিনি, এটাই বলার চেষ্টা করছি, তাই তো? তো সিন্স দেন এর জন্যই বলা হলো। এবং ওই যে দেখিনি সেটা চলে আসছে এখনো, কিন্তু প্রথম ওই যে লাস্ট দেখেছিলাম সেই জিনিসটাকে গুরুত্ব দেওয়ার জন্য এখানে কিন্তু হ্যাভ এর ইউজটা হয়েছে, এই পারফেক্ট টেন্সটা ওর জন্যই এখানে ব্যবহার করা হয়েছে। যে একটা সময় আমরা নির্ধারণ করে দিয়েছি, সেই সময় থেকে এখনো পর্যন্ত তাকে আর দেখা যায়। ওকে, তো তার জন্য একটা পারফেক্ট টেন্স ইউজ করার এই ক্ষেত্রে প্রয়োজন হয়। তো যখনই আপনারা দেখবেন সিন্স আছে, তার সাথে একটা অলরেডি সময় শুরু হয়ে গেছে কোনো একটা, সেটা যেমন উল্লেখ থাকবে, তার সাথে একটা এই পারফেক্ট টেন্সের এলিমেন্টটা অবশ্যই থাকবে। যদি না থাকে তাহলে সেই সেন্টেন্সটা ইনকারেক্ট। অলরাইট, আরেকটা সেন্টেন্স দেখা যাক। She has been ill since last Monday. অলরাইট, তার মানে এখনো মেয়েটি অসুস্থ, যার জন্য আমি প্রেজেন্ট টেন্সে কথা বলছি বলে এই হ্যাজ কথাটা ইউজ করলাম। অলরাইট, কিন্তু শুরু হয়েছে তার অসুখটা কবে থেকে? লাস্ট মানডে। তো এটা একটা অলরেডি একটা পাস্ট টাইম যেটার উল্লেখ হয়েছে, কিন্তু ঘটনাটা প্রেজেন্ট অবধি কন্টিনিউ করেছে, যার জন্য আমি পুরো সেন্টেন্সটাকে ফ্রেম করেছি প্রেজেন্ট টেন্সে। তো কি বলা হয়েছে যে তবে থেকে এখনো পর্যন্ত সে অসুস্থ, তাই তো? তো তবে থেকে আগে তাই আমাকে একটা সিন্সের উল্লেখ করতে হলো। এবং এখানে যে এলিমেন্ট গুলো বলা আছে সেগুলো কিন্তু সব এখানে রয়েছে। ডেফিনেশন যেটা ছিল যে একটা সিন্সটা ইউজ হবে বিফোর আ নাউন অর আ ফ্রেজ ডিনোটিং সাম পয়েন্ট অফ টাইম। তো এই ক্ষেত্রে ছিল দেন, এই ক্ষেত্রে হলো লাস্ট মানডে। এটাই হচ্ছে সেই নাউন বা ফ্রেজ, যদি থাকে ফ্রেজও হতে পারতো, যে সেখান থেকে শুরু হয়েছে ঘটনাটা, সেইটার আগে সিন্স বসাতে হয়েছে এবং অবভিয়াসলি একটা পারফেক্ট টেন্সের এলিমেন্টও রয়েছে। অলরাইট, নেক্সট নেক্সট যেটা আছে সেটা হচ্ছে a comparison between for আর during. খুব commonly made use prepositions both for and during. for আমরা কাকে রিপ্রেজেন্ট করার জন্য ইউজ করি? একটা পিরিয়ড অফ টাইমকে। সো for denotes period of time. for denotes period of time. অলরাইট, আর ডিউরিং কি ডিনোট করে? ডিউরিংও একটা পিরিয়ড অফ টাইমকে ডিনোট করে, বাট একটা নোন পিরিয়ড অফ টাইমকে ডিনোট করে। সো ডিউরিং ডিনোটস নোন পিরিয়ডস অফ টাইম, মানে যেইটা সম্বন্ধে সবাই জানে, মানে যেটা একটা ইউনিভার্সালি সবার কাছে জানা একটা টাইম ডিউরেশন আর, ঠিক আছে? তো ফর বলছি আমি কাকে রিপ্রেজেন্ট করার জন্য একটা পিরিয়ড অফ টাইমকে, ফাইন, কিন্তু ডিউরিং এক্সক্লুসিভলি ইউজড ফর নোন পিরিয়ডস অফ টাইম। কেমন? যেমন ক্রিসমাস, ঠিক আছে? তো যেমন ক্রিসমাস হলিডেজ হয়, আমরা ইন্ডিয়াতে হয়তো সেটাকে একদিনই সেলিব্রেট করা হয় ক্রিসমাসটাকে, ক্রিসমাস ডে হিসাবে, কিন্তু ইন ইউরোপিয়ান কান্ট্রিজ অর আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সেখানে কিন্তু একটা ক্রিসমাস হলিডে হিসেবে একটা বেশ অনেকটা সময় একটা ছুটি থাকে। যেমন আমরা এখানে দুর্গাপুজোর ছুটি পাই, বা একটা উম, কয়েকদিনের ছুটি যেটা হয় আর কি, কয়েকদিনের ফেস্টিভ্যাল যেগুলো বিভিন্ন স্টেটে যেটা হয়। তো সেরকম আমাদের পশ্চিমবঙ্গে যেমন দুর্গাপুজো আছে, তো দুর্গাপুজো মানে কয়েকটা দিন, এটা একটা নোন পিরিয়ড অফ টাইম। সেরকমই ক্রিসমাসটা ইন অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, ইন মোস্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ডে একটা একটা ডিউরেশন একটা ফলো করে, অ্যান্ড দ্যাট ইজ আ নোন ডিউরেশন। অলরাইট, এটা নোন পিরিয়ড অফ টাইম। তাই ক্রিসমাসটাকে আমরা ডিউরিং এর জন্য
ব্যবহার করতে পারি, সেরকমই বলতে পারি দিওয়ালি। ওকে, সেরকমই আমরা বলতে পারি দিওয়ালির ক্ষেত্রে। ঠিক আছে, তো দিওয়ালির জন্য দিওয়ালির ফেস্টিভিটিস কয়েকদিন ধরে চলে, তো ওটাও একটা ডিউরেশনের মধ্যেই চলে আসে। তো এই ধরনের যদি নোন পিরিয়ড অফ টাইম থাকে তাহলে আমি ডেফিনেটলি ডিউরিং ইউজ করব, ফর ইউজ করব না। এক্সাম্পলস, মাই আঙ্কেল স্টেড উইথ আস ফর 2 days। ওকে, সো 2 ডেটা একটা ডিউরেশন। ডিউরেশন খুব ছোটও হতে পারে, আবার বেশ অনেক বড়ও হতে পারে, তাই না? এরকম না যে কয়েকদিন ব্যাপী কোনো কিছু হলেই তবে সেটাকে ডিউরেশন বলা যাবে, সেটা না। কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের কি কোনো একটা ডিউরেশনও কিন্তু ডিউরেশন বলে আমরা ধরতে পারি। ওকে, তাহলে এখানে বলা আছে ফর 2 days, কিন্তু 2 daysটা তো কোনো নোন ডিউরেশন না, জাস্ট র্যান্ডম এনি 2 days। অলরাইট, আমি বললাম যে আমার আঙ্কেল আমাদের সাথে থাকতে এসেছিলেন, 2 দিনের জন্য উনি ছিলেন। ওকে, সো জেনারেল 2টো দিন একটা পিরিয়ড অফ টাইম হলো, তাই আমি বললাম ফর। ওকে, বা আমি যদি বলি, ইনস্ট্রাক্ট করি কাউকে যে বয়েল for 2 minutes. Suppose if I say boil the water for 2 minutes. All right, or boil the vegetables for 2 minutes. Okay, তাহলে এই যে 2 minutes এটাও একটা পিরিয়ড অফ টাইম হয়ে গেল, যদিও ছোট তা হলো পিরিয়ড অফ টাইম। তো তার ক্ষেত্রে আমি ফর ইউজ করছি। ওকে, আর ডিউরিং কাদের জন্য ইউজ করতে পারবো? যদি বললাম ডিউরিং দ্য মিডল এজেস বলে একটা কথা বললাম, যেমন হিস্ট্রি বুকসে আমরা পড়েছিলাম যে ডিউরিং দ্য মিডল এজেস সাচ অ্যান্ড সাচ থিংস হ্যাপেন, রাইট? সো তখন আমি কিন্তু ফর বলছি না, তখন আমাকে বলতে হবে ডিউরিং। অলরাইট, অথবা আমি যদি বলি ডিউরিং হিজ চাইল্ডহুড, চাইল্ডহুডটাও কিন্তু একটা নোন পিরিয়ড অফ টাইম। যে কোনো কারোর চাইল্ডহুডই একটা নোন পিরিয়ড অফ টাইম, যে কোনো কারোর ইউথ বা ওল্ড এজ যেটাই হয়, বিকজ আমাদের হিউম্যান লাইফটা ওরকম ভাবেই একটা স্প্যান হিসেবে ভাগ করা থাকে, চাইল্ডহুড, তারপরে অ্যাডাল্টহুড, তারপরে ম্যাচিওর্ড অ্যাডাল্টহুড অ্যান্ড অল। সো সেই প্রত্যেকটা ফেজই হচ্ছে একটা নোন পিরিয়ড অফ টাইম। তো সেগুলোর সময় আমরা ইউজ করতেই পারি ডিউরিং। হিন্দিতে বললে খুব এফেক্টিভলি বলা হয় उस दौरान। ड्यूरिंग माने होच्छे हिंदी में जब हम बोलेंगे बोलेंगे उस दौरान क्या हुआ था, माने मिडिल एजेस के दौरान क्या हुआ था, कि उनके चाइल्डहुड के दौरान उस दौरान क्या हुआ था। ऑलराइट, सो जब हमको पता है कि कोई एक टाइम नोन है, तो उस रेस्पेक्ट में जब हम बात करते हैं, उस नोन ड्यूरेशन की जब बात करते हैं, उस दौरान क्या हुआ था, तब डेफिनेटली हम लोग यूज करेंगे ड्यूरिंग। ऑलराइट,